আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মেহরবানিতে সকলেই ভালো আছেন। আজ তোমাদের জন্য একটি বিশেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা অধ্যায়ের প্রকৃত জাবেদা। আশা করি এই ক্লাসটি তোমরা খুব এনজয় করবে সবাই। তাহলে যাক শুরু করি। প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা কি? যে সকল লেনদেন সমূহ বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হয় না সে সকল লেনদেন প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রকৃত জাবেদার কয়েকটি শ্রেণী আছে, সেটা হলো সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা ও অন্যান্য জাবেদা। তো আমরা একের পর এক ধারাবাহিকভাবে সকল জাবেদাগুলো আলোচনা করব। তাহলে এবার আমরা শুরু করব সংশোধনী জাবেদা নিয়ে প্রথমে আলোচনা করব। সংশোধনী জাবেদা কি? লেনদেন লিপিবদ্ধকরণে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, ভুল সংঘটিত হয়, হিসাবে কাটাছেঁড়া করে হিসাব সংশোধন করা যায় না। জাবেদা দাখিলের মাধ্যমে এই ভুল সংশোধন করতে হয়। তাহলে ভুল সংশোধন করার জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই হলো সংশোধনী জাবেদা। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। 20,000 টাকা ভুলবশত অথবা ভুলক্রমে ক্রয় হিসাব 20,000 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে বা লেখা হয়েছে। তাহলে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত বা ভুলক্রমে ক্রয় হিসাব 20,000 টাকা ডেবিট করা হয়েছে। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে লিখতে গিয়ে। যখন আমরা আসবাবপত্র ক্রয় করি, আমরা যখন সম্পদ ক্রয় করি, তখন সংশ্লিষ্ট সম্পদের নামে হিসাব হয়। তাহলে আসবাবপত্র ক্রয় আমরা যদি এটুকু চিন্তা করি যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, তাহলে এটার জাবেদা হবে আসলে সাধারণ যে জাবেদাটা হতো ক্রয়ের ফলে, আসবাবপত্র ক্রয়ের ফলে যে জাবেদাটি হওয়া উচিত ছিল বা হবে, সেটা হবে আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। আমরা নগদ টাকায় ক্রয় করেছি, যার জন্য নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। আমরা সরাই লিখি ক্রেডিট 20,000 টাকা। এই জাবেদাটা আমাদের হওয়া কথা ছিল, কিন্তু ভুলক্রমে এইভাবে না লিখে ভুলক্রমে কি লেখা হয়েছে? ভুল হিসাবে লেখা হয়েছে ভুলক্রমে লেখা হয়েছে কি লেখা হয়েছে? যে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এটা আমাদের ভুল করে লেখা আছে। তাহলে আমরা এখানে লক্ষণীয় আমাদের ভুলটা হলো, আমাদের জাবেদাটা হওয়া উচিত ছিল এভাবে, কিন্তু আমরা লিখেছি এভাবে। তাহলে আমাদের ভুল কি হয়েছে? ভুলটা হচ্ছে ক্রয়, এই জায়গাটা আমাদের লিখতে ভুল হয়েছে, এটা আমাদের ভুল।
তাহলে আমরা এইটা ভুল সংশোধন করব। আমাদের ক্রেডিটে কিন্তু নগদ হওয়ার কথা ছিল, ক্রেডিটে কিন্তু নগদ, ক্রেডিটটা কি ছিল? নগদ। ক্রেডিট নগদ, নগদ ঠিকই আছে, এখানে নগদ ঠিক আছে। তাহলে আমরা আসবাবপত্রের জায়গায়, অর্থাৎ এই জায়গাটায়, এই যে জায়গাটায় আসবাবপত্র হওয়ার কথা ছিল, অর্থাৎ ক্রয় না লিখে এই জায়গাটা কি আমরা এখানে দিই, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা সে লেখে নেই। তাহলে আমরা কি সংশোধন করব? কি আমরা সংশোধন করব আসবাবপত্র আর ক্রয়। যেহেতু আসবাবপত্র ক্রয়, তাহলে সংশোধনী জাবেদা হবে, তাহলে আমরা লিখি সংশোধনী জাবেদা হবে, সংশোধনী জাবেদা হবে, সংশোধনী জাবেদা হবে কি হবে? সংশোধনী জাবেদা হবে যে আমরা যে এন্ট্রিটা আমাদের ভুল হয়েছে, যে ডেবিটের এন্ট্রি ভুল হলে যার সাথে ভুলেছে তার সাথে আমরা সমন্বয় করে দেব। তাহলে পুরাটা আছে ডেবিট, ডেবিটে আছে, আমাদের ডেবিটে হওয়া উচিত ছিল কি? আসবাবপত্র। তাহলে আমরা এই আসবাবপত্রকে ডেবিট নিয়ে আসবো, আসবাবপত্রকে আমরা যা ডেবিট হওয়া উচিত ছিল সেটাই আমরা ডেবিট নিয়ে আসবো। আসবাবপত্রের হিসাব ডেবিট, আসবাবপত্রের হিসাব ডেবিট, ডেবিট 20,000 টাকা। আর যা ভুল হয়েছে সেটা যেদিকে লিখেছি, ভুল করবে যেখানে লিখেছি তার বিপরীত দিকে আমরা নিয়ে যাব, তার বিপরীত দিকে নিয়ে যাব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিটে আমরা 20,000 টাকা দিব। এবার আমাদের ভুল সংশোধন হয়ে গেল, অর্থাৎ আমরা সাধারণ জাবেদার উপরে দেখব, যে জাবেদারা আমাদের সংগঠিত হয়েছে, লেনদেনটা সংগঠিত হওয়ার সাথে সাথে যে জাবেদা আমরা লিপিবদ্ধ করেছি সেটা আমরা মাথার মধ্যে রাখবো। তারপরে আমাদের যেখানে ভুল হবে সেই ভুলটা আমরা সংশোধন করব। ডেবিটের যদি ভুল লিখি তাহলে এটা আমরা সংশোধনের সময় ক্রেডিট চলে যাবে, ক্রেডিটে যদি ভুল লিখি সেটা আমরা ডেবিটে নিয়ে যাব। আর যা সাধারণ জাবেদায় যেটা ওই জায়গায় হওয়া উচিত ছিল ওই জায়গায় আমরা সেটা নিয়ে আসবো। এবারে আমরা এটা ছক আকারে দেখব, সংশোধনী জাবেদা আমরা কিভাবে লিখবো এবং ব্যাখ্যাটা লিখবো, এটা আমরা ছক করে দেখাই। তাহলে আমরা এই যে ছকের মধ্যে দেখাবো যে কিভাবে সংশোধন জাবেদা উপস্থাপন করতে হয়। তাহলে আমাদের এখানে তারিখ, তারিখের ঘরে আমরা মনে করি হিসাবটা হয়েছে 2019 সালে, তাহলে 2019 সালটা আমরা লিখবো 2019 ডিসেম্বর, ডিসেম্বর 31। এখানে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো টাকা এখানে 20,000 হবে, এখানে 20,000 হবে। এভাবে আমরা এটা করব এবং ব্যাখ্যা লিখবো, আমরা এটা ব্যাখ্যাও লিখে দিব। আসবাবপত্র হিসাবের পরিবর্তে ভুলে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, যা সংশোধন করা হলো। আমরা ব্যাখ্যা দিব আসবাবপত্র, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় না, আসবাবপত্র হিসাবের পরিবর্তে, আসবাবপত্র হিসাবের পরিবর্তে, আসবাবপত্র হিসাবের পরিবর্তে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। ক্রয় ডেবিট, ডেবিট করা হয়েছে আমাদের, যা সংশোধন করা হলো। আমরা এভাবে লিখবো, লেখার পর ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমরা এটা টেনে দেব। এইভাবে আমরা ভুল সংশোধন হিসাব আমরা লিপিবদ্ধ করব। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা
করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতির সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য বা অগ্রিমপ্রাপ্ত আয়, অবচয় বা অবলম্বন, ঋণ সঞ্চয়ী ইত্যাদি লেনদেন প্রাথমিক হিসাবে বইতে অন্তর্ভুক্তির জন্য যে বিবরণী যে হিসাব প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। হিসাবের বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। যেমন যেমন হলো 2019 সালে ভাড়া পরিশোধ করা হলো 25,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল এর মধ্যে 5,000 টাকা অগ্রিম পরিশোধ হয়েছে। অগ্রিম পরিশোধ হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে। এক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে কতটুকু? সবটাই কি? নো, অর্থাৎ আমরা যতটুকু মিল করব। আমরা 2019 সালে হিসাব করতেছি, হিসাবটা আমাদের কোন সালে? 2019 সালে। 2019 সালের হিসাবের মধ্যে আমার ভাড়া দেখা যাচ্ছে যে 5,000 টাকা শুধু অগ্রিম, তাহলে চলতি বছরের হিসাবটা আমরা করব না। চলতি বছরের 25,000 টাকা থেকে 5,000 টাকা বাদ, অর্থাৎ 25,000 টাকা থেকে 5,000 টাকা অগ্রিম হয়েছে, 20,000 টাকা চলতি বছরের জন্য খরচ হয়েছে। তাহলে আমরা এই চকের মধ্যে দেখাবো আমাদের চকে কিভাবে আমরা চকের মধ্যে জাবেদাটা কিভাবে দেখাবো। আমাদের প্রথমে ঘটে কি তারিখের পরে বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা, এরপরে ক্ষতির পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা আমাদের জাবেদার ছক। এই ছকের মধ্যে আমরা কিভাবে এটা দেখাতে পারি? তাহলে আমাদের এটা কত সাল? 2019 সাল। 2019 সাল। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করে কখন? মাস শেষে, বছরের শেষ দিন। তাহলে আমরা ডিসেম্বর 31 তারিখ। তাহলে আমরা ডিসেম্বর 31 তারিখ যখন আর্থিক বিবরণী প্রস্তুত করতেছি, তো আর পূর্বেই জানা গেল যে এর মধ্যে অতিরিক্ত মানে অগ্রিম পরবর্তী বছরের জন্য আবার 5,000 টাকা। তাহলে আমরা সমন্বয় করব 5,000 টাকা। অগ্রিম পরিশোধ হচ্ছে 5,000 টাকা, সমন্বয় করব 5,000 টাকা। তাহলে কি হবে? অগ্রিম ভাড়া, এটা আমাদের সম্পদ। অগ্রিম ভাড়া হিসাব, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর ভাড়া হিসাব ক্রেডিট। আমরা শুধু এখানে 5,000 টাকা দেখাবো, 5,000 টাকা সমন্বয় করা। এরপরে আমরা একটা ব্যাখ্যা লিখবো, অগ্রিম ভাড়া প্রদান করা। এখানে আমরা সমন্বয়টা লিখবো, এই ব্যাখ্যাটা লিখবো, অগ্রিম ভাড়া প্রদান হিসাবের সহিত সমন্বয় করা হলো। এভাবে আমরা এটা ক্লোজ করে দিই। এভাবে আমরা সমন্বয় দাগ
দাখিলা দেখাবো, সমন্বয় জাবেদা দেখাবো। কোনো নির্দিষ্ট বছরের আয় ব্যয় হিসাব সমূহ পরবর্তী বছরের হিসাব সমূহের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তাই আর্থিক বিপরীত পরিস্থিতির সময় আয় ব্যয় হিসাব সমূহ বন্ধ করে দিতে হয়। হিসাবতে আমরা জেনেছি আয় হিসাব ক্রেডিট, ব্যয় হিসাব ডেবিট করতে হয়, কিন্তু আয় ব্যয় বিবরণীতে আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাবকে ডেবিট করতে হবে আর ব্যয় হিসাবগুলোকে, মুনাফা জাতীয় ব্যয় হিসাবগুলোকে ক্রেডিট করতে হবে। এছাড়াও সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবকেও বন্ধ করতে হবে। তো আমরা সমাপনী জাবেদার একটি উদাহরণ দেখি। সমাপনী জাবেদা 2019 সালে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবের উদ্বৃত্ত, যেমন ক্রয় ছিল 1 লক্ষ টাকা, বিক্রয় ছিল 1,60,000 টাকা, বেতন 20,000 টাকা, ভাড়া 10,000 টাকা। তাহলে এটা আমার ক্রয়টা কি? মুনাফা জাতীয় ব্যয়, বিক্রয়টা হলো মুনাফা জাতীয় আয়, বেতনটা হলো মুনাফা জাতীয় ব্যয়, ভাড়া হলো মুনাফা জাতীয় ব্যয়। তাই আমরা ঘরের মধ্যে সব জাবেদার ছকটা আমরা এঁকে নিলাম। তো তারিখ, বিবরণ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2019 সালের ডিসেম্বর মাসে আমরা নির্দিষ্ট একটা তারিখে হিসাব করতে হয়। 2019 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ। তো জাবেদার কি হবে? যখন আমরা স্বাভাবিকভাবে যখন বিক্রি করি তখন বিক্রয় হিসাব ক্রেডিট, আর এখন বন্ধ করার জন্য বিক্রয় হিসাব ডেবিট 1,60,000 টাকা, আয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট 1,60,000 টাকা। বিক্রয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে হিসাবটাকে বন্ধ করা হলো। দেন ক্রয় হিসাব, আমরা সবাই ক্রয় করলে আমরা ক্রয় ডেবিট লিখি, নগদান ক্রেডিট লিখি, বাকিতে ক্রয় করলে পাওনাদার ক্রেডিট লিখি। কিন্তু আমরা যেহেতু আয়ের সমাপনী এটা ক্লোজ করবো, সেহেতু আমরা কি বলেছিলাম এটা উল্টো হবে। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট, মুনাফা জাতীয় ব্যয় বেতন হিসাব ক্রেডিট, মুনাফা জাতীয় ব্যয় ভাড়া হিসাব ক্রেডিট। আমরা তিনটাকে ক্রেডিট করলাম, তিনটার যোগফল হলো 1,30,000 টাকা, 1,30,000 টাকা। তাহলে ক্রয় হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব আর উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো। এইভাবে আমরা মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়কে আমরা বন্ধ করব। আরেকটা এন্ট্রি আছে যেটা আমি এখানে লিখে নিই, উত্তোলন। যেমন উত্তোলন হিসাব ডেবিট থাকে, তো বন্ধ করার জন্য আয় হিসাব, আয় বিবরণী হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকালের শেষ দিনে সম্পদ, দায়, মালিকানা, সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আনার জন্য জাবেদা দাখিলা প্রদান করা হয়। তাহলে আমরা দেখি উদাহরণের মাধ্যমে। ডিসেম্বর 31, 2019 নগদান হিসাব 50,000 টাকা। আমরা 2019 সালে দেখলাম যে হিসাব ক্লোজ করার পরে দেখলাম যে নগদ টাকা আছে 50,000 টাকা, আর নগদপত্র আছে 30,000 টাকা, আর দেনাদার অর্থাৎ আমরা আমাদের কাছে প্রতিষ্ঠানের কাছে দেনা আছে বিভিন্ন জন 20,000 টাকা, প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন জন পাওনা আছে 15,000 টাকা, এবং মালিকানা সূত্রের পরিমাণ আছে 85,000 টাকা। এভাবে আমরা এই এন্ট্রিগুলোকে জাবেদায় অন্তর্ভুক্ত করে দিব, জাবেদা অন্তর্ভুক্ত করে দিব। সেক্ষেত্রে আমরা এখানে তারিখটা লিখি 2019 ডিসেম্বর 31 এটা লিখলাম। তাহলে আমার ডেবিট কি কি আছে? নগদান হিসাব, তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট কত টাকা? 50,000 টাকা, 50,000 টাকা। এরপরে আসবাবপত্র আছে, এটা সম্পদ ডেবিট, আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট আছে আমার কত? 30,000 টাকা, লিখলাম 30,000 টাকা। এরপরে দেনাদার হিসাব আছে 20,000 টাকা। দেনাদার এটা আমরা পাবো, যার জন্য এটাও সম্ভব। দেনাদার হিসাব ডেবিট কত টাকা? 20,000
20,000 টাকা। এরপরে আছে পাওনাদার হিসাব, আমরা লিখব পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট 15,000 টাকা, আমরা ক্রেডিটের ঘরে বসিয়ে দেব। এরপর মালিকের মূলধন, তাহলে মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট 85,000 টাকা, 85,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে ডেবিট এবং ক্রেডিটের যোগফল সমান হয়ে গেছে 50,000, 30,000, 80,000, 20,000, 1 লাখ। 15 আর 85 আমার এটা 1 লাখে পরিণত হয়ে গেছে, 1 লাখে পরিণত হয়ে গেছে। ডেবিটে 1 লাখ, ক্রেডিটও 1 লাখ। তাহলে আমরা হিসাব কমপ্লিট। এবার আমরা ব্যাখ্যা লিখব এখানে, এখানে আমরা ব্যাখ্যাটা লিখে দিব, তারপর আমরা হিসাবটা ক্লোজ করব। তাহলে হিসাব একেবারে ক্লোজ করে দিব আমরা এবার যখন শেষ হয়ে যাবে। তো ব্যাখ্যাটা কি লিখতে পারি আমরা? ব্যাখ্যাটা লিখব এভাবে যে 2019 সালের শেষ দিবসের সম্পদ, 2019 সালের শেষ দিবসের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে 2019 সালের সম্পদ, দায়, এটা হলো সম্পদ, এটা হলো দায়, এটা হলো মূলধন। তাহলে সম্পদ আমরা একটু আইডেন্টিফাই করে দিই যে এই তিনটা হলো সম্পদ, এটা হলো দায়, আর এটা হলো মালিকানা সত্ত্ব। এই তিনটা হলো সম্পদ, এটা দায়, এটা মালিকানা সত্ত্ব। তো সম্পদ 2019 সালের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটার জেডটা নিয়ে, এটার ব্যালেন্সটা নিয়ে আমরা 2000 সালের হিসাবটা আমরা শুরু করি। এভাবে আমরা এটার সমাধান করব। তো দেখেন আরেকটা আছে যে বিবিধ অন্যান্য জাবেদা, অন্যান্য জাবেদা, বিশেষ জাবেদার লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদার উল্লেখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায়িক কতিপয় লেনদেন সম্পন্ন হয়, যেমন ধারে ক্রয়, ধারে বিক্রয়, বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি, পণ্য বিতরণ প্রভৃতি। এসব লেনদেনও প্রকৃত জাবেদারে লিপিবদ্ধ হয়। ধারে ক্রয় এবং ধারে বিক্রয়ের ফলে দুটি লেনদেনের সৃষ্টি হয়, যেমন ধারে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়, ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। তো দেনাদার এবং পাওনাদারের হিসাব দ্রুত নিষ্পত্তির জন্য, সম্পন্ন করার জন্য, শেষ করার জন্য যে বিশেষ ছাড় দেওয়া হয় তা হলো বাট্টা। বাট্টা সাধারণত কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যে কম মূল্য পরিশোধ করা সম্ভব হয় বা করা যায় তাই বাট্টা। ব্যবসা প্রতিষ্ঠানে এই বাট্টা পাওয়া এবং দেওয়া উভয় হয়ে থাকে। আমরা একটি উদাহরণ দেখি। একটি পণ্যের নির্ধারিত মূল্য 105 টাকা, বিক্রেতা পণ্যটি 100 টাকায় বিক্রি করে দিল, বিক্রয় করলো। তাহলে আমার 100 টাকা হলো, 100 টাকা হলো নির্ধারিত মূল্য, ওটার দাম 100 টাকায় বিক্রি করে দিল। এখানে ব্যবধান হলো 100 বিয়োগ 100 টাকা, 5 টাকা। এই 5 টাকা হলো বাট্টা, এটা নাম হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টা, এটা কারবারি বাট্টা। এই কারবারি বাট্টার হিসাব বিক্রেতা এবং ক্রেতা কেউই রাখেন না, কিন্তু এই বাট্টা পাওয়াও এবং দেওয়া উভয় হয়ে থাকে। বিক্রেতা এই বাট্টাটা কারবারি বাট্টা দিয়েছেন আর ক্রেতা এই কারবারি বাট্টা পেয়েছেন। তো আমরা এক কথা বলতে পারি যে কোনো বস্তু নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে ক্রয় বিক্রয় সম্ভব হলে যে পরিমাণে কম টাকা পরিশোধ করা সম্ভব হয়, অর্থাৎ প্রকৃত মূল্য হলো এখানে 100 টাকা আর লিখিত মূল্য 105 টাকা। এই ব্যবধান যে 5 টাকা, এটা হলো কারবারি বাট্টা। তাহলে বাট্টার প্রকার আমরা একটু দেখি। বাট্টা দেখলাম, বাট্টার প্রকার দেখি যে কারবারি বাট্টা, নগদ বাট্টা। বাট্টা প্রধানত দুই ধরনের, একটা কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টাটা কি? কারবারি বাট্টাটা হলো কারবারি বাট্টা দুই প্রকার, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। তাহলে কারবারি বাট্টা কোনটি? বিক্রেতা যখন
যে পরিমাণে বিক্রি করার সময় যে পরিমাণে টাকা কম নেয়, যে পরিমাণে টাকা কম নেয় সেটা হলো কারবারি বাট্টা। এই কারবারি যে পরিমাণে টাকা কম নেয় এটা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা, ক্রেতার জন্য ক্রয় বাট্টা। অর্থাৎ এই ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা এই দুইটার সম্মিলিত সমষ্টিকে কি বলে? কারবারি বাট্টা। কারবারি বাট্টার হিসাব ক্রেতা এবং বিক্রেতা দুজনের একজনও রাখেন না। নগদ বাট্টা, নগদ বাট্টা আমরা যখন ধারে ক্রয় করি, ধারে বিক্রয় করি, তখন আমরা একটা লেনদেন হয় পাওনাদার এবং দেনাদার। দেনাদার হাতে টাকা যখন আমরা দ্রুত নিষ্পত্তির জন্য কিছু কম টাকা নিয়ে আমরা হিসাবটা শেষ করে দিই, নিষ্পত্তি করে দিই। যে পরিমাণে টাকা কম নেই সেটা হলো প্রদত্ত বাট্টা। আর পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করার সময় যে পরিমাণে টাকা কম দিয়ে হিসাব নিষ্পত্তি করে দিই সেটা হলো প্রাপ্ত বাট্টা। তাহলে এভাবে আমরা বাট্টার হিসাব করে থাকি। যখন প্রাথমিক অবস্থায় ক্রয় বিক্রয়ের সময় যে টাকাটা কম হয় আর দেওয়া হয় সেটা হলো কারবারি বাট্টা। পরবর্তীতে বাকি টাকা, ধারের টাকা হিসাব নিষ্পত্তি করার জন্য যে পরিমাণে টাকা ছাড় দেওয়া হয় বা কম নেওয়া হয়, কম দেওয়া হয় সেটা হলো নগদ বাট্টা। তাহলে ক্রয় করার ফলে যে বাট্টাটা আমরা ছাড় পাই সেটা হলো প্রাপ্ত বাট্টা। আর বিক্রয়ের ফলে যে বাট্টাটা আমরা ছাড় দেই সেটা হলো প্রদত্ত বাট্টা। তাহলে প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা এটা উভয় হিসাব রাখে। তো নগদ বাট্টার হিসাব বিক্রেতা এবং ক্রেতা উভয় হিসাবের মধ্যে লিপিবদ্ধ করে।